হ্যাঁ, ফিরে এলাম বাজেট নিয়ে আলোচনায়। আবারও আমাদের যারা অতিথি রয়েছেন একবার আলাপ করি দিয়ে। একদম ডান দিকে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, অর্থনৈতিক বিশেষজ্ঞ। আমার পাশে রয়েছেন অরূপ কালী, সাংবাদিক, এবং আমাদের সাথে অনলাইনে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ। আমরা এবার যে বিষয়টা নিয়ে প্রত্যেকের মতামত জানলাম বাজেট নিয়ে, কিন্তু এই বাজেটে শ্রীকুমারদা যেটা উঠে আসছে, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, অর্থমন্ত্রী বলেছেন, এবং এটা একটা হাইলাইট করা হয়েছে। এবারে আমরা যদি দেখি, নেপাল থেকে শুরু করে বাংলাদেশ, শ্রীলঙ্কা বা অন্যান্য জায়গায় এই জেন জি একটা এখন বড় শক্তি, অর্থাৎ যুব শক্তি। সেই যুব শক্তির বাজেট, এটা আপনি কিভাবে দেখছেন এই যুব শক্তির বাজেটটাকে? আপনি যদি একটু স্পেসিফিক কোনো প্রভিশন দেখান যে যুবকদের চাকরি হলো, যুবকদের শক্তি হলো, মানে যতটুকু পড়েছেন, এখন ফাইন প্রিন্ট আমরা পাইনি বলতে পারবো না। ফাইন প্রিন্টে হয়তো অনেক বেশি থাকবে, কারণ কি হচ্ছে, এই চ্যানেলে না যেটা বলা হয়নি সীতারামন, যেটা বলেনি সীতারামন, ন্যারেটিভ তৈরি হয়ে যাচ্ছে, যে যার মতন করে তৈরি করছে। আমি সেটাই ঢুকবো না। আর এই বাজেটের প্লাস মাইনাস বলতে গেলে, তার মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কী করেছেন এই আলোচনাটাও খুব প্রাসঙ্গিক হবে না, কারণ এখানে আমরা রাজনীতি নিয়ে কথা বলতে আসিনি, রাজনীতির লোকেরা বলবেন। সেই জন্য আমার ব্যক্তিগতভাবে মানে আমরা বাজেটটা নিয়ে ভাবতেছি, আমরা কি চাইছি ভারতবর্ষ আরও বিকশিত হোক, ভারতবর্ষ শক্তিশালী হোক। এই যে অর্থনৈতিক বৈষম্যতা তো যে কোনো দেশের পক্ষেই খারাপ। আপনি যদি দেখেন যে ইউরোপের যে কোনো জায়গায়, মানে ছোট্ট করে বোঝার জন্য, আমি আপনারা কে আমার কাছে আর্টিকেল চেয়েছিল, অর্থনৈতিক বৈষম্য আমাদের মধ্যবিত্তরা, মানে আমাদের মধ্যবিত্ত লোকেরা কিন্তু একটা বাসন মাজার লোক রাখতে পারে, ঘর মোছার লোক রাখতে পারে, পারে তো। তার কারণ অর্থনৈতিক বৈষম্য আছে, ওর কাছে পয়সা যায়নি বলে আমি যদি ওকে মাসে 600 টাকাও দেই, দুবার বাসন মুজে যাবে। কিন্তু ইউরোপের কোনো কান্ট্রিতে পাবেন না, তারা কিন্তু আমাদের সাথে জিডিপিতে অনেক পিছিয়ে আছে। আমরা 4th ট্রিলিয়ন 5th ট্রিলিয়ন ইকোনমি, বড় ইকোনমি, অনেক কথা বলছি। তার মানে ওখানে এই যে ইনইকুয়ালিটি সব জায়গায় হচ্ছে এবং দিনে দিনে বাড়ছে বলে সমস্ত অর্থনীতিবিদ এবং দাভোসেরও যেটা আলোচনা হয়েছে সেখানে লোকেরা করছে, ভারত এক্সেপশন না। কিন্তু এই জায়গা থেকে কিন্তু একটা ইন্ডিকেটার, দে ক্যানট অ্যাফোর্ড, উই ক্যান অ্যাফোর্ড, বিকজ ওদের কাছে এত বেশি গরিব ভাবটা এত বেশি। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে, চমক অচমক প্রশ্ন নয়, কে কি করেছে আমার প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এই যদি আপনার গ্রোথ 7% হয়, ইজ এ ভেরি ভেরি ভালো রেজাল্ট। 7% 8% গ্রোথ আমার মনে হয় খুব ভালো রেজাল্ট। কিন্তু সেটার ডিস্ট্রিবিউশনটা যদি ঠিক না হয়, 1%-এর হাতে চলে যায়, তখন আপনি ডাক্তারখানায় গেলেন, আপনি একটু মোটা হবেন, ডাক্তার ওষুধ দিল, আপনার ডান হাতটা মোটা হয়ে বাড়ি চলে এলেন। আপনি বললেন ডান হাতটা আমার ডাবল ইঞ্জিন, বাঁ হাতটা হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন, তাই মোটা হয়নি। সেটা হয়তো আপনাকে স্যাটিসফাই করতে পারে, কিন্তু গ্রোথটা তো সর্বক্ষেত্রে হবে। পুরো ব্যালেন্স হবে না, কিন্তু মিনিমাম ব্যালেন্স এক্সপেক্টেড তো করবো। স্বাধীনতার 78-79 বছর পর, সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা না, স্বাধীনতা 47 বছর পরেও কেউ কথা রাখিনি। আমরা তো কথাটা রাখতে চাইছি। এইখানে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল সরকারকে বলা হচ্ছে না, এটা লিগাসিটা চলে আসছে। সেই লিগাসি থেকে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। আর আপনি যেটা জেন বললেন, যদি বাজেটে আমি যতটুকু আমি পুরোটাই শুনেছি, কারণ শোনার মধ্যে আমার শোনায় ভুল হতে পারে, যদি কোনো যুবকদের কাছে থাকে, কারণ হেডলাইন দিয়েই দিতে পারে, হেডলাইন তো সামথিং ডিফারেন্ট। আপনি যদি বলেন যে বাজেটে এই তো যুবকদের জন্য এই করা হয়েছে, এই যুবকদের এই করা হয়েছে, 1 থেকে 10টা পয়েন্ট, ভালো তো, অসুবিধা। আমরা তো এখানে ক্রিটিসাইজ করতে আসিনি, আমাদের এক্সপেক্টেড করতেছি তাহলে ভারতটা আরও ভালো হয়, সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছায়। কেন 2014 নোটবন্দি করার পর টাকার অভাব হয়ে গেছিলো, তারপর আমাদের এসে গেল, করোনা এসে গেল, তো আমাদের অর্থনীতিতে তো প্রচুর চাপ গেছে, তারপরেও দাঁড়িয়ে গেছে। তারও অনেকগুলো কারণ আছে, হয়তো এখানে বিস্তর বলা যাবে না। কিন্তু তারপরেও তারে বলছি, আমি আবারও বলছি, ডেফিসিটটাকে মোটামুটি একটা জায়গায় রেখে দিয়েছে 4%, 3% হলে ভালো হয়, তাও এত ভালো জায়গায় রেখেছে, ভালো জায়গা আছে তো। আমি বলবো এসএমইর ক্ষেত্রে যেটা নজর দিয়েছে, এসএমইদের কিন্তু লোন মুকুবের কথা বলেনি। ব্যাংক থেকে লোন নিলে একটা ইন্টারেস্ট সাবসিডি দেবে, সেটা কতটা দেবে তো এত ভাষণে বলা যায় না, বলা যায় না। হ্যাঁ, বুকলেটটা বেরোলে আমার এইটা মনে হচ্ছে। আরেকটা হচ্ছে বায়োসায়েন্সের ক্ষেত্রে, বায়োফার্মার ক্ষেত্রে যে ইনভেস্টমেন্টটা হয়েছে, আমি আপনাকে বলছি আয়ুর্বেদিকটা কতটা বেশি, খুব বেশি মানুষ, আমরা যেভাবে এখানে বড় হয়েছে, আমরা অ্যালোপ্যাথিকের ওপর বড় হয়েছি, আয়ুর্বেদিক হোমিওপ্যাথিতে প্রচুর করলেন, কি আপনি হাত দেখাতে প্রচুর ইনভেস্ট করে দিলেন, হয়তো ইনভেস্টমেন্টগুলো হাত দেখে যদি কিছু হয় ভালো হয়। জ্যোতিষীও তো এখন চলছে বিশ্ববিদ্যালয়, তো জ্যোতিষীর চেয়ে তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ানো সবসময় ভালো, আমরা জানি। তা সেই জন্যই বলছি, আপনার ফোকাসটা থেকে বোঝা যায় আপনি কোথায় সরছেন। সেই জন্য আমার মনে হয়, আমার এই বাজেটে যদি বলেন, আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, এসএমইর ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। দিস এ ভেরি ভেরি, কারণ এসএমইতে প্রচুর চাকরি ক্রিয়েট হয়। বড়তে আপনি 1 কোটি 10 কোটি ইনভেস্টমেন্ট করলে 10 জনও ডাইরেক্ট চাকরি হবে না, কিন্তু 10 কোটি যদি এসএমই, মাইক্রো,
টাইনি সেক্টরে আপনি ইনভেস্ট করেন, অনেক বেশি লোকের সার্ভিস হবে, বা সার্ভিস সেক্টরে হয়। সার্ভিস সেক্টরের জন্য একটা কোম্পানি তৈরি, মানে একটা হাইপার কমিটি তৈরি করেছে, দ্যাটস এ গুড সাইন। তো কিছু গুড আছে, কিন্তু আমরা কোথায় খুশি হব? এক্সপেকটেশন তো থাকবে, সমালোচনা করার জন্য এক্সপেকটেশন নয়। যে এই জায়গায় ইনইকুয়ালিটি ইন্ডেক্সটা যদি দেখতে শুরু করেন না, দুর্নীতির ইন্ডেক্সটা যদি দেখতে শুরু করেন, হয়তো কেউ এখানে ঢুকে যাবে যে আপনার তো চাকরি চুরি হয়েছে, আমি চাকরি চুরির পক্ষে বলতে আসিনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই দুর্নীতিটা যদি 2021 থেকে হয়, মানে যাদের রেফারেন্স দেওয়া হচ্ছে বাংলায়, তার আগে দুর্নীতি ছিল না, সারা ভারতে কোথায় দুর্নীতি হয় না, তাহলে আমাদের ইন্ডেক্সটা কেন এত বাইরে? পাকিস্তানের পরে বাংলাদেশ 97, আমরা 111। গ্লোবাল ইন্ডেক্স, গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স দেখুন আমরা কোথায় পিছিয়ে আছি। ইজ অফ ডুইং বিজনেস আমি 2019-এর পর থেকে শুনছি। ইজ অফ ডুইং আমরা কোথায় বেরিয়ে আছি? ইন্টারন্যাশনাল ইন্ডেক্সগুলো দেখুন, এই ইন্ডেক্স কিন্তু কালীঘাট থেকে তৈরি হয় না একদম। তা সেই জন্যই আমি বলতে চাইছি, এই বাজেটে প্রত্যাশা মানে ভারতবর্ষের বেকাররা চাকরি পাক, বিদেশ থেকে কালো টাকা আনার কথা উঠে গেল, এখন কিছু তিতবিত করেছে ফরেন অ্যাসেট আসবে হবে। এই যে ফরেন ব্ল্যাক মানি অ্যাক্টের ওপর আমার বই যত বিক্রি হয়েছে, তত বোধহয় আমি যা রয়্যালটি পেয়েছি তত আসেনি। সুতরাং এই যে এরপর অ্যামনেস্টি স্কিম অনেকগুলো এসেছে, আরও কয়েকটা ভালো জিনিস করেছে। আমি আপনাকে বলছি, আমি যেটা দেখেছি, যে ওই যে বিশেষ ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের কিছু সেকশন ছিল, দেখা দিয়ে ল যে আপনার ইমপ্রিজনমেন্ট করে দেবে, উনি বলছেন এখানে ফাইন করে দেওয়া হবে। খুব ভালো ইয়ে, তার কারণ হচ্ছে ফাইন দিয়ে তোমার যদি আমি একটা TDS দিতে পারিনি, তুই ফাইন দিয়ে এই জিনিসগুলো কিন্তু ভালো হয়েছে। বা নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা এসেছে, যেটা 1/4/2026 থেকে শুরু হবে বলে, এবারের ইনকাম ট্যাক্সে বেশি কিছু প্রপোজাল আসার কথা নয়, আসেও নি, ঠিকই আছে। রোজ তো নতুন নতুন প্রপোজাল আসবে না, একদম ঠিক আছে। আর জিনিসপত্রের দাম বাড়ে তো এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন, আগে পেট্রোল ডিজেল বাজেটে বাড়তো, এখন তো এক্সিকিউটিভ ইনস্ট্রাকশনে পারেন। কিন্তু এই জায়গায় এই যে অনেকটাই সরলীকরণ করেছে। প্রবলেম হচ্ছে, আমি কংগ্রেস আমলের অর্থমন্ত্রীর কথা বলছি, আমাদের মিট করতে এসেছিল আমাদের প্রফেশনাল বডিজকে, যে ইনকাম ট্যাক্সের ফর্মটা সরলীকরণ করে দেওয়া হয়েছে। আগে 10 পাতা ছিল ইন্ডিভিজুয়ালের, ওটা 1 পাতা করে দেওয়া হয়েছে, খুব সরলীকরণ। আমি পার্ক হোটেলে চা খেতে খেতে বলেছিলাম, আপনি ফর্ম করলেন 1 পাতা, অ্যানেকচার করলেন 42 পাতা। মানে এটা যদি সরলীকরণের মাপকাঠি হয়, এবং সেখানে বলা হয়েছিল যে এদের দরকার লাগবে না, তার মানে সরলীকরণটা হয়তো অনেক ক্ষেত্রে সরলীকরণ করা যাবে না, সেটা ঠিক আছে। তাহলে সরলীকরণের কথা বলবো না, যে এইটা তো মিনিমাম তোমায় দিতেই হবে। তা সেই হিসেবে আমি বলছি। আর আরেকটা যেটা কথা বলো, আয়করের টাকা জমা দেওয়ার সীমাটাকে বাড়িয়ে দিয়েছেন, হয়নি। আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 31 জুলাই ছিল, সেই 31 জুলাই আছে, কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হওয়ার কথাও নয়। আমি আরেকটাও চ্যানেলে যে কথা বললাম, যে এটা তো এক্সপেক্ট করা যায় না, আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন অনেকে ভেবেছিল বাড়বে, বা করের যে ঊর্ধ্ব সীমাটা বাড়বে, রোজ রোজ তো বাড়ানো সময় না, আর এটা বাড়ালেই মধ্যবিত্ত ভালো হবে, গরিব মানুষের কিছু হবে না। তো সব কথা মিলে আপনি যদি ডাউন টোটেন পিপল, প্রান্তিক মানুষের জন্য না করতে পারেন, মানুষের হাতে যদি টাকা না আসে, বাজার তৈরি নয়, ভারতবর্ষের সম্পদ কি 140 বেড়ে 150 কোটি লোকের বাজার, এই বাজারটা কেউ হারাতে চাইছে না। তো এই বাজারটার হাতে টাকা দিতে হবে, তাহলে ইকোনমিটা মুভ করবে। একদম। চন্দ্রশেখরদার কাছে আসবো। চন্দ্রশেখরদা, আপনি এই যে যুব শক্তির বাজেট বলছে, জেন জি যুব শক্তির বাজেট কিভাবে দেখছেন? না দেখুন, ব্যাপার হচ্ছে যে এখন তো বর্তমানে সরকারি চাকরি পাওয়ার স্কোপটা খুব লিমিটেড, যার ফলে যেটা এই যে এই স্টার্ট আপের ওপরে বা প্রাইভেট সেক্টর, সেইখানে আইটি সেক্টর ইত্যাদি, এই জায়গাগুলোতেই এখন সমস্ত আমাদের বর্তমানের যারা ছেলেমেয়েরা, তাদের চাকরির স্কোপটা সেই জায়গাটাতে। তো যার ফলে যেটা এই 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 সেক্টরগুলোকে যাতে মোবিলাইজ হয়, আরো বেশি সেখানে উন্নতি হয়, সেই জন্যে এই যুব শক্তি সেই জায়গায় যাতে মোবিলাইজ করে যেতে পারে, সেই দিকটা ভেবে এই বাজেটটা করা হয়েছে খানিকটা। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় খুবই মানে বলার দরকার, সেটা হচ্ছে যে দেখুন, যে কথাটা আমি আগেও বলছিলাম, একটা চমক দিয়ে, একটা মানে বর্তমানকে একটা দেখিয়ে দিয়ে, একটা যে হ্যাঁ ঠিক আছে রাজনীতিকরণ করে নির্বাচনকে সামনে রেখে একটা বাজেট তৈরি করা, সেটা না করে একটা ট্র্যাডিশনাল ভাবে, অর্থাৎ যাতে এই ঊর্ধ্বমুখীটা যেটা আস্তে আস্তে উঠছে, ধরুন ভারতবর্ষের বর্তমান এখন আমরা 5ম স্থানে রয়েছি, আমরা কিন্তু
এগিয়ে যেতে যাচ্ছি সারা পৃথিবীর দিক থেকে, আমরা তৃতীয় স্থানে পৌঁছতে যাচ্ছি। তো তার মানে উন্নয়নটা তো হচ্ছে, এবং সেটা আমরা প্রত্যেকেই সেটা বুঝতে পারছি, সারা পৃথিবীর মানুষ বুঝতে পারছে। এবং সেখানে এখন বর্তমান যে জিওপলিটিক্সে দেখতে পাওয়া যাচ্ছে আমেরিকা যেভাবে আগ্রাসী একটা মনোভাব, এবং যে কারণে ভারতবর্ষকেও এখন তার এই ফরেন পলিসি থেকে শুরু করে সমস্ত কিছু জায়গাগুলো চেঞ্জ করতে হচ্ছে। হ্যালো, বলুন বলুন। শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটার ফলে যে এই আমাদের বর্তমানে যে বাজেট যেটা আসলো, সেই বাজেটটা একটা ট্র্যাডিশনাল জায়গা থেকে মানে সব দিক থেকে আর কি একটা যাতে ইকো ফ্রেন্ডলি এবং সবার কাছে গিয়ে পৌঁছতে পারে। হ্যাঁ, একটা কোনো পার্টিকুলার সেকশন বা কিছু তা নয়, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যে ভীষণ খুশি হয়েছে তা নয়, কিন্তু তার কারণ এটা এই বিকশিত হতে গেলে বা মানে এটা পেতে গেলে এটা একটা লং টার্ম প্রসেস, এবং সেই লং টার্ম প্রসেসের দিকে আমরা আস্তে এগোচ্ছি, যেটা 2047 একটা টার্গেট রয়েছে, সেই 47-এর দিকে টার্গেট রেখে করা। এবং সেখানে যুবশক্তি মেন, সুতরাং যুবশক্তির দিকে তাদের মানে এবং এটাকেও বুঝতে হবে যে প্র্যাকটিক্যাল জায়গাটা সেটা হচ্ছে যে সরকারি চাকরির জায়গাটা কমে আসছে দিনকে দিন, বা সরকার পেনশনটা বন্ধ করে দিতে যাচ্ছে, আর আগামী দিনে পেনশন আর হবে না মানুষের। তো যার ফলে এই যে মানে বাজেট যেটা, সেই বাজেটটা যাতে প্রাইভেট সেক্টর থেকে শুরু করে উন্নয়ন যাতে মানুষের কাছে গিয়ে পৌঁছয়, সেই উন্নয়নটার কথা ভেবেই কিন্তু এই বাজেটটা করা। একদম একদম একদম। বিকশিত ভারত 2047 টার্গেট, কিন্তু আজকের যারা যুবা তখন কিন্তু তারা প্রৌঢ়র দিকে মানে যুব আর থাকছে না। তো সেই জায়গা থেকে অরূপদা, যুবশক্তির এই বাজেটটা ছড়া আছে, হ্যাঁ, তোমার দাঁত পড়ে যাবে তবুও তোমার স্বপ্ন পূরণ হবে না। ছড়াটা একটু অন্য ছিল, আমি পলিটিক্যাল আলোচনা করবো না বলে বললাম না। দেখো, এটা সবসময় যেটা বলছেন যে তুমি যদি দেখো যে যেদিন বিবেকানন্দর জন্মদিন, সেদিন কিন্তু তারা ওই ন্যাশনাল ইউথ ডে সেটাই পালন করা হয়, এবং সেখানেও নরেন্দ্র মোদী যে ভাষণ দেয় সেই যুবকদের এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলেন। এবং আজকে যে বিকশিত ভারত বা জেন জি, আমরা ধরো কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোয় জেন জির যে আন্দোলন আমরা দেখতে পারি, সেটা নেপালে হোক বা বাংলাদেশে হোক, আলটিমেট কিন্তু যেটা দেখো জায়গা ছিল সেটা হচ্ছে কর্মসংস্থান, যে যুবকদের হাতে কোনো কাজ নেই, সেখানে চাকরি নেই, সরকারি চাকরি নেই, হাতে টাকা নেই, যেটা একটা দেশের পট পরিবর্তন হয়ে গেল, বা একটা প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হলো, নানা রকম কাণ্ড কারখানা হলো। ফলে সবসময় এই জেন জি এদের কিভাবে একটা লক্ষ্য রাখতে হয় বা তাদের কাছে একটা টার্গেট সেট করে দিতে হয়, সেটা এই নরেন্দ্র মোদী বারবার করেই সেটা। এবং আজকে জেন জি করার জন্য কিছু ইনোভেটিভ আজকে ধরো যেটা করেছে, ধরো বর্তমান যে প্রজন্মের জন্য আমরা এখন তো জানি যে বর্তমান প্রজন্ম অনেকটা হচ্ছে মোবাইল নির্ভর, আমরা সেখানে দেখি। তো এখানে একটা এখন কন্টেন্ট ক্রিয়েটারদের একটা বাজার হয়েছে, যারা কন্টেন্ট থেকে অনেক টাকা রোজগার করছে। হ্যাঁ, সেই উল্টোপাল্টা কন্টেন্ট হয়, অলিপাবো হয়, সেটার আর কি কন্টেন্ট ক্রিয়েটার সেরকমও থাকে, কিন্তু কিছু ভালো ভালো কন্টেন্টও আছে। এবার সেই কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সেখানে কিন্তু বলা হচ্ছে ল্যাব তৈরি করা হবে, এবং কন্টেন্ট ক্রিয়েটাররা যাকে আগামী দিনে আরও ভালোভাবে উঠে আসে, সেখানে ল্যাবে তাদের নানা রকম ট্রেনিং দেওয়া হবে। একইভাবে ধরো বাজেটে বলেছে কোন কোন জায়গায় ল্যাব হবে, বলেনি ল্যাব হবে বলেছে। হ্যাঁ, কোথায় কোথায় এখনো তো ডিটেলটা, হ্যাঁ নাগপুরে হবে না তো? হ্যাঁ, সেই তো যে যেরকম ভাবে ভেবে নেবে। মানে কন্টেন্ট ক্রিয়েট তো নাগপুর থেকে আসে, সেই নাগপুরে হলে না, নাগপুরে কেন, এখানেও হয় কন্টেন্ট ক্রিয়েট, এখানে হবে কেন? আলিমুদ্দিনেও কন্টেন্ট ক্রিয়েট হয়, এখানে কালীঘাটেও হয়, ক্যামক স্ট্রিটেও কন্টেন্ট ক্রিয়েট হয়। কন্টেন্ট ক্রিয়েট একটা জায়গায় হয় না, বড় ইউনিভার্সিটি। হ্যাঁ, তাহলে সেই ইউনিভার্সিটির ওপর আবার যেখানে যেখানে হ্যাঁ, ঠিক আছে, সেখানে কন্টেন্ট সব জায়গায় ক্রিয়েট হয়। তো তারপরে আরেকটা যেটা বলেছে, ধরো বর্তমান একটা ফ্যাশন ডিজাইনিং এর কথা বলছে, যে ফ্যাশন ডিজাইনারদের জন্য পূর্ব ভারতে হচ্ছে, জানি না সেটা পশ্চিমবঙ্গে আসবে কিনা ফ্যাশন ডিজাইনের ওটা। ফলে এবং এই যে ধরো এমএসএমই সেক্টর, সেখানে যুবকদের জন্য, ফলে যুবকদের জন্য খুলে দিতে চাইছে। এবার এই যে স্বপ্ন, সেটা ধরো আমাদের কি করতে হয়, যুবকদের কাছে স্বপ্নটাকে নিয়ে যেতে হয়। সেটা আগের যখন মনমোহন সিং ছিল তারাও বলেছে। ফলে ওই মিসম্যাচ যা বলে তার থেকে সবসময় মিসম্যাচ আছে, যদি মিসম্যাচ না থাকতো তাহলে তো, যদি প্রত্যাশা সব পূরণই হয়ে যেত, তাহলে কি আর মনমোহন সিং সরকারকে চলে যেতে হতো চুরির দায় মাথায় নিয়ে? সেটা হয়নি। ফলে ধরো আমি
সমালোচনা করতে পারি বিভিন্ন সরকারকে, কিন্তু আলটিমেট সাধারণ মানুষ ভরসা করে কিনা সেটা কিভাবে নির্ভর হয়? সাধারণ মানুষ করে কিনা ভোটের মাধ্যমে নির্ভর হয়। যে সাধারণ মানুষ যে আমি যে বাজেটগুলো করছি সে নানা তার মতো করে ন্যারেটিভ তৈরি করবে, আমি কোন ন্যারেটিভটা লোকের কাছে নিয়ে যাচ্ছি এবং সাধারণ মানুষ তার উপর ভরসা আছে না নেই। সাধারণ মানুষের ভরসা আছে বলেই নির্মলা সীতারামন আজকে 9 বার বাজেট পেশ করছে। যেদিন সাধারণ মানুষ মনে করবে, যে যুব সমাজ মনে করবে না আমাদের ঠকানো হচ্ছে, গভর্নমেন্ট থাকবে না। কিন্তু যুব সমাজ এখনো মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী পারবে, অন্য কেউ পারবে না, ফলে তার উপর ভরসা রাখছে। এবার তাহলে যদি ভরসা না রাখে চলে যাবে, এটা খুব সহজ হিসেব। অন্যরা সেটা মনে করতে পারছে না। আমি তো বলতে পারি অনেক কিছু, কিন্তু আলতো মানুষের উপর ভরসা করতে হবে। একদম এটা একদম সঠিক যে মানুষের উপরেই ভরসাটা রাখতে হবে। তবে এখন যেটা সবচেয়ে ভালো হয়েছে, আগে ভোটার সরকার তৈরি করতো, এখন সরকার ভোটার তৈরি করছে। না, এটা আমার একটা আছে, এটা কিন্তু আদালতে প্রমাণ হয়নি। এটা হচ্ছে রাজনৈতিক ন্যারেটিভ, আদালতে কিন্তু প্রমাণ করা আমরা যায়। এটা নিয়ে আসবো যে এই বাংলায় এবার 2026-এ প্রথমেই যতগুলো রাজ্যে ভোট আছে বাংলায় প্রথম ভোট হবে। তো এবার এই বাংলা নিয়ে যে রাজনীতি বা যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা আসবো। তার আগে একটা বিজ্ঞাপনের বিরতি নিচ্ছি, নিয়ে আমরা আবার ফিরছি, সঙ্গে থাকুন।